ওয়েলকাম টু মাই ভিডিও। 10টি অসাধারণ রেসিপি আজকে একসাথে নিয়ে এসেছি। অনিয়ন রিংস, পামকিন পাকোড়া, মিষ্টি কুমড়ার বড়া, পামকিন ক্রাঞ্চি ফ্রাই, কলার মোচা। আমি এখানে কি করে কলার মোচা পরিষ্কার করতে হয় সেইভাবে সুন্দরভাবে এখানে বলে দিব। রুইয়ে কচুরলতি কিভাবে মজা করে রান্না করে খেতে হয় সেটা আছে আজকের রেসিপিতে 5 নম্বর। পেঁয়াজের মধ্যে চিংড়ি দিয়ে কিভাবে ঝাল করে খেতে খুব মজা করে পোড়া পোড়া করে খাওয়া যায় সেটা রেসিপি আজকে বলবো। তারপর আছে রূপচাঁদা ধনে পাতার পেস্টে বা ধনে পাতার রূপচাঁদা। আর দুটি নাস্তার রেসিপি রেখেছি, পুঁই শাক দিয়ে নুডলস, খুবই টেস্টি। এছাড়া আছে ক্রাঞ্চি চিকেন দিয়ে অন্যান্য সবজি দিয়ে কি করে নুডলস করতে হয়। 10 নম্বরে আছে চিকেন আমরা সহজভাবে কি করে করতে পারি সেটা। তো আমরা শুরু করে দিয়ে আজকে নুডলসের রেসিপি, যেটা হচ্ছে পুঁই শাকের পুঁয়ে নুডলস। এটি একটি ঝাল রেসিপি। ইয়াং জেনারেশনের এখন ঝাল খেতে খুবই পছন্দ, তাই আমি ঝাল রেসিপি নিয়ে এসেছি। সচরাচর যেভাবে নুডলস সেদ্ধ করি, আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি এবং পুঁই শাক কেটে নিয়েছি লম্বা লম্বা। ডাটাগুলো আমি দিব না, আর নর্মাল আমরা যে সবজিগুলো নেই আপনি অন্যান্য সবজি চাইলেও ব্যবহার করতে পারেন। আমি পেঁয়াজগুলো একটু মোটা করে কেটেছি এবং আলু কেটে নিয়েছি। আর যেহেতু এটা ঝাল নুডলস, কাঁচামরিচও দিয়েছি। তো পুঁই শাকটা আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে পুঁই শাকটা দেবো, আর নুডলসের যে মশলাগুলো আছে সেগুলোও দেবো, কেননা খেতে একটু টেস্টি বেশি হবে। তো আমি এখানে 2টা ডিম দিয়েছি 3টা নুডলসের মধ্যে। ডিমগুলো একটু ভালোভাবে একই সাথে ফ্রাই করে নিই। এখন বাকি সবজির সাথে পুঁই শাকের সাথে মিশিয়ে নেব। আসলে এই সবজিটা খুবই নুডলসের সাথে একদম নতুন কিছু। এটা আসলে অত্যন্ত মজাদার, আর মনে হবে যে পুঁই শাকের একটা গন্ধ আছে, এটা আসলে চলে যাবে। নুডলসের মশলা কিংবা ভাজার সাথে সাথে আসলে সেই ধরনের কোনো পুঁই শাকের যে রেগুলার গন্ধটা বা স্বাদটা সেটা আসলে থাকবে না। এটা নুডলসের স্বাদটাকে অত্যন্ত বাড়িয়ে। আপনি একবার করে দেখেন, যে বুঝতে পারবেন আসলে এটা কি ধরনের টেস্টি হয় পুঁই শাক দিয়ে নুডলস করাটা। এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেড়ে যখন এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে নিব। দ্বিতীয় আমার যে রেসিপিটা আছে চিকেন অ্যান্ড মাশরুম নুডলস, এটাও একটা ঝাল রেসিপি। কি কি লাগছে এখানে যাবতীয় লিখে দেওয়া আছে। আমরা এখানে স্লাইস চিকেন ব্যবহার করেছি। স্লাইস চিকেনটা হচ্ছে আপনি 200 গ্রাম মুরগির মাংস ফ্রিজের মধ্যে রেখে দিলে যখন বরফ হয়ে যাবে, বরফটাকে আপনি যখন স্লাইস করবেন তখন এই যে স্লাইস চিকেন হয়ে যাবে। এটাকে গোলমরিচ দিয়ে, লবণ দিয়ে এবং একটু আদা রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এটা অত্যন্ত জরুরি, আদারওয়াইজ মাংসটা ভালো লাগবে না। একটু আদা রসুন দিতেই হবে। আপনি এটা বাটা আদা রসুনও দিতে পারেন, কিন্তু খুব কুচু কুচু করে কেটেও দিতে পারেন। গোলমরিচটা দিতে হবে এই জন্য যে ঝাল করার জন্য। ঠিক একইভাবে আমরা এখানে মাশরুমটাও ভেজে নেব। আলুটা ভালো করে তেলে ভেজে নিলে যখন সেদ্ধ হয়ে আসবে তখন লবণ দিব।
এখন আমাদের নুডলস দেওয়ার পালা। এক্ষেত্রে নুডলসটা পুরোপুরি সেদ্ধ করবো না, 80% বা 75% সেদ্ধ করা অবস্থাতে আপনি কতটুকু ভাজবেন এটার উপর নির্ভর করছে। আমি এখানে সয়া সস দিলাম একটু আলাদাভাবে টেস্ট আনার জন্য। আপনি এখানে ডার্ক সয়া সস, টমেটো সয়া সস, হট চিলি সস পছন্দ মতো দিতে পারেন। আর এখানে যেহেতু নুডলসটা আমি পরে দিয়েছি ওই অনুপাতে একটু লবণ দিয়েছি। এখন আমি যেটা করব, এটাকে হচ্ছে সার্ভিং করব আমার ভাজা মাশরুম, তারপর চিকেন, স্লাইস চিকেন দিয়ে, টমেটো, গাজর, শসা, আপনার কাছে যেগুলো থাকবে সব সবজি দিয়ে সার্ভ করে দিতে পারেন। খেয়ে দেখবেন অত্যন্ত মজা। আমার এর পরের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়ার বড়া। মিষ্টি কুমড়ার বড়া আমরা আসলে অনেকভাবে খেয়েছি। এটি গ্রামে অঞ্চলে সাধারণত খুব সহজে মিষ্টি কুমড়ার বড়াটা কি করে তৈরি করে সেটা আমি ধারণ করার চেষ্টা করেছি। এবং মিষ্টি কুমড়ার বড়াটা আসলে মাটির চুলাতে করা। এখানে চালের গুঁড়া আছে পেস্ট করা, আধা কাপের মতো চালের গুঁড়া, আর অল্প পরিমাণে আধা চা চামচ হলুদের গুঁড়া, কাঁচামরিচ 5-7টা আছে। সবকিছু খুব একসাথে ভালো করে মেখে নেওয়া আছে। কুমড়ার ফুলগুলোকে আসলে একদম মিশিয়ে দেওয়া আছে এখানে। তো আমরা সাধারণত বেসনে বা চালের গুঁড়োতে ডুবিয়ে খেয়েছি, আর এটা হচ্ছে পুরোটা পেস্ট করে নেওয়া আছে, হালকাভাবে আলতোভাবে পেস্ট করে নেওয়া। তো এটা খেতেও কিন্তু অসম্ভব মজাই ছিল, আর মাটির চুলায় ছিল তাই এটা টেস্টটা একটু আলাদাই ছিল। তো সবকিছু একসাথে মিশিয়ে এটাকে সাথে সাথেই তেল গরম করে আসলে দিয়ে দিতে হয়। তো তেলে একটু মচমচ করে ভেজে এটা খেতে কিন্তু অসাধারণ। এটা মাটির চুলায়, আগেই বলেছি মাটির চুলাতে আসলে সবকিছু একটু আলাদা হয়। আর কড়া তাপে কোনো কিছু আসলে ডিপ ফ্রাই কোনো কিছু ভাজলে বা শ্যালো ফ্রাই কিছু করলে খুবই টেস্টি হয়। তো এখানে আসলে এখানে ডুবো তেল না, এখানে হালকা তেল মানে মিডিয়াম তেল দেওয়া আছে। তো আমরা একটু হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো আগেই বলেছি একটু হালকা মোটা করে কেটে নিতে হবে, কেননা মিষ্টি কুমড়া ফুলের সাথে যেন যায়। তো কেউ চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন বা গুঁড়া মরিচ ব্যবহার করতে পারেন। তো এটাকে উল্টে দেওয়া হচ্ছে। ভিডিওটা আমি আসলে গ্রামীণ পরিবেশ থেকে ধারণ করেছি, যে ওরা আসলে কিভাবে মিষ্টি কুমড়া বড়াটা খেয়ে থাকে, হয়তো অঞ্চল বিশেষে একইভাবে খেয়ে থাকে। তো আমার এই বড়াটা ভালো লেগেছে, মনে হলো রেসিপিটা নতুন, আমার কাছে নতুন, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। এটা খেতে আসলে অত্যন্ত মজা হয়েছিল, যেটা নাকি আমি এই মুহূর্তে বলতে পারছি না। খুবই মজা হয়েছিল মিষ্টি কুমড়া বড়াটা। এটা ভাত দিয়ে খেতে যেমন মজা, এমনি খেতেও মজা। এরপরে আসছি আরেকটা সহজ রেসিপি, সেটা হচ্ছে অনিয়ন রিংস। এটা ক্রিস্পি হবে এবং ঘরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে ওগুলো দিয়ে আমি রান্না করেছি। এখানে একটু বড় সাইজের পেঁয়াজ থাকবে, যেটাতে কোনো কোষ থাকবে না, সরাসরি যেটা থেকে রিংগুলো খুলে নেওয়া যায়। আপনি এটাতে চালের গুঁড়ো লেগেছে, হলুদ লেগেছে, আপনারা চাইলে একটু মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, যদি সেটা না চান গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি কালার। তো এটাকে একটু আপনি যদি বেশি ক্রাঞ্চি চান, আমি এটা বিরিয়ানিতে উপরে সার্ভ করার জন্য করেছি, এই জন্য আমি এটাকে স্ন্যাক্স হিসেবে করি। আপনি যদি এটাকে স্ন্যাক্স হিসেবে করতে চান, চালের গুঁড়ো আরেকটু বেশি ইউজ করবেন, তাহলে হচ্ছে কি এটা কোটিংটা ভালো আসবে, দেখতে খুব ভালো আসবে। এটা কিন্তু অর্ডিনারি যে অনিয়ন রিংস ওটার মতো না, এটা হচ্ছে আপনি কাজের ফাঁকে বাচ্চাদেরকে স্ন্যাক্স হিসেবে দিতে পারেন, বিরিয়ানির উপরে সার্ভিং করতে পারেন, পোলাওর উপরে ডেকোরেশন হিসেবে সার্ভিং করতে পারেন, অথবা বিকেলবেলা হট মুড়ির সাথেও আপনি এই অনিয়ন রিংসগুলো সার্ভ করতে পারেন।
তো আমার উদ্দেশ্য ছিল বিরিয়ানির উপরে সার্ভ করব, আমি করেছি, সে কারণে এটা করেছি হচ্ছে সুন্দর দেখতে ভালো লাগার জন্য। তারপরেও যেহেতু আমি চালের গুঁড়োটা কম ইউজ করেছি, যদি আরেকটু বেশি ইউজ করতাম তাহলে এটা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করা যেত এবং যায়। তো আপনারা যদি স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে চান তাহলে এটাকে আরেকটু চালের গুঁড়োর অংশটা বাড়িয়ে দিতে হবে, অথবা একবার ফ্রাই করা, হাফ ফ্রাই করার পরে এটাকে আবার চালের গুঁড়োতে দিয়ে আবার ফ্রাই করলে এটা টোটালি একদম চিপস টাইপের হয়ে যায়, ক্রিস্পি অনিয়ন রিংস হয়ে যায়। এরপর মিষ্টি কুমড়া ভাজা। আমরা আসলে মিষ্টি কুমড়া ভেজে খাই, ভাতের সাথে খাই, কিংবা আমার সাইড ডিশ হিসেবে আমরা মিষ্টি কুমড়া ভাজাটা করে থাকি। কিন্তু এটা একটু আলাদা করেও ভেজে খেলে যে এটা আসলে খুবই মুখরোচক হয় এবং এটা রুটির সাথে খুব ভালো লাগে। তবে এটা সাদা ভাতের সাথেই বেশি যায়। আমি এটা একটু ক্রিস্পি করে ভেজেছি। এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়ো ব্যবহার করেছি, সামান্য হলুদ এবং মরিচ দিয়ে, লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে এটাকে ডিপ ফ্রাই করে দিচ্ছি। আমরা সচরাচর কি করি, হলুদ মেখে ডিপ ফ্রাই করে দিই। কিন্তু এটার সাথে চালের গুঁড়া কিংবা চালের গুঁড়ার সাথে হালকা একটু ময়দা মেখে যদি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে মিষ্টি কুমড়াটাকে ফ্রাই করা হয় তাহলে এটা খুবই খেতে টেস্টি হয়। তার আগে মনে রাখতে হবে, আপনি যেটাই ব্যাটারের মধ্যে ডুবান না কেন, তার আগে মিষ্টি কুমড়াটাকে অবশ্যই একটু লবণ মেখে তারপরে ব্যাটারে ডুবাতে হবে। তা না হলে কি ব্যাটারের যেহেতু আমি চালের গুঁড়া দিচ্ছি, ভেতরে লবণ লাগবে না। তো এই টিপসটা আপনাদের খুবই জরুরি। লবণ দিয়ে মাখা মিষ্টি কুমড়াগুলোকে ব্যাটারে চুবিয়ে তারপরে ফ্রাই করে দিতে হবে এবং এটা একটু বাড়তি তাপে করতে হবে। স্লাইসগুলো বেশি মোটা হয়নি, তাই দুই পাশে ভাজলে এটা অটোমেটিক্যালি আসলে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। তো আপনাদেরকে খেয়াল করতে হবে যে একটু মিডিয়াম আছে বা তারও একটু বেশি আছে করলে এটা আসলে খুবই টেস্টি হয়। মিষ্টি কুমড়া আমরা জানি অনেক পুষ্টিকর, বাচ্চারা খেতে চায় না। তো আপনি যদি এই প্রসেসে দেন, ওরা নাস্তা হিসেবে ওরা খেতে পারে। আমি দেখানোর চেষ্টা করেছি, আসলে আমি খুব হালকা করে যখন চালের গুঁড়া হালকা একটু ময়দা দিয়ে করেছি এটা। আপনি যদি আরেকটু বেশি করে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আরেকটু চালের গুঁড়া এবং আরেকটু ময়দা মেখে তারপরে ভাজতে হবে। এই রেসিপিটাও কিন্তু আমাদের সাইড ডিশ হিসেবে ভাজি হিসেবে মিষ্টি কুমড়া খেয়ে থাকি। মাঝে মাঝে একটু নতুনত্ব আনার জন্য এইভাবে ফ্রাই করলেও কিন্তু মন্দ হয় না। এটাও ঠিক আপনি অনিয়ন রিংসের মতো, যদি মনে হয় যে আপনার কোটিংটা আরো বেশি দরকার, প্রথমবার ভাজার পরে আবার এটাকে ব্যাটারে দিয়ে দ্বিতীয়বার ভাজলেও এটা কোটিংটা খুব ভালো হবে। আর ব্যাটারটাকে আপনি যদি একটু ঘন করেন সেক্ষেত্রেও প্রথম একটা ব্যাটারেও কিন্তু মিষ্টি কুমড়া ভাজাটা খুবই মুচমুচে হয়। আসলে মিষ্টি কুমড়াটা অনেক উপকারী সবজি। এটা ভাতের সাথে চোখের জন্য জরুরি। ভাতের সাথে যদি সপ্তাহে একদিন বা 2 দিন রাখা যায় তাহলে মন্দ লাগে না। হয়তো বাচ্চারা খেতে চাবে না, তো আপনারা মাঝে মাঝে যদি একটু আলাদাভাবে বাচ্চাদেরকে করে দেন তাহলে ওরা খাবে। আর ভাজা জিনিসের মধ্যেই তেল থাকে, সেই হিসেবে অবশ্যই একটা টিস্যু পেপারের মধ্যে ভাজা জিনিসগুলো তুলতে হয়। এটা আরেকটা টিপস।
আপনারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমাকে আপনাদের একটা লাইক দিয়ে আমাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আশা করি আপনারা আমার পাশে আছেন এবং আরও থেকে আমাকে সহযোগিতা করবেন। আসলে একটা ভিডিও অনেক কষ্ট করে তো এখন বানান, কন্টেন্টগুলো কালেক্ট করেন, ভিডিও শ্যুট করেন, তো সেক্ষেত্রে আসলে ওনাকে একটা অ্যাটলিস্ট লাইক দিলে এবং সাবস্ক্রাইব করলে, পছন্দ হলে আসলে সাবস্ক্রাইব করলে যিনি বানান তিনি উৎসাহ পান এবং খুশি হন। সেক্ষেত্রে আমি বলবো আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে আমাকে দয়া করে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এর মধ্যে করে থাকেন সেজন্য আপনাদেরকে আগাম ধন্যবাদ। এখন নিয়ে এসেছি কচুরলতি দিয়ে কি করে রুই মাছ দিয়ে রান্না করতে হয়। এটা খুবই সহজ, অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমার এই রেসিপিটা। আমরা এখানে ছোট ছোট করে রুই মাছ কেটে নিয়েছি। এটাকে হলুদ দিয়ে মাখালেও চলবে, না মাখালেও চলবে। তো রুই মাছটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা হচ্ছে হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়া গুঁড়া দিয়ে কষিয়ে ছোট টুকরাগুলোকে খুব ভালো করে যেভাবে আমরা ভুনা করি, পেঁয়াজের মধ্যে তেল দিয়ে ভুনা করি, সেভাবে ভুনা করে এটাকে হালকা একটু সেদ্ধ হয়ে আসলে এটাকে তুলে নিব মাছটাকে। তারপর কচুরলতিটা হালকা পানিতে, গরম পানিতে একটু ভাপিয়ে নিব যেন গলাতে না ধরে। তো ওই ভাপানো কচুরলতিটা দিয়ে আসলে এই কচুরলতিটা রান্না করতে হয়। আর মাছটাকে তুলে নিয়েছি আমরা নর্মালি। তো ওই ভাপানো কচুরলতিটা দিয়ে আসলে সেই বাকি মশলার মধ্যে ভালো করে কষিয়ে তারপরে দেন আমাদেরকে করতে হবে, কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না কচুরলতিটা নরম হয়ে যায়। যখন নরম হবে ওই মুহূর্তে, যখন প্রায় হয়ে আসবে ওই মুহূর্তে আমরা মাছের যে কষানো মাছটা ওটা ছেড়ে দেবো এবং কিছুক্ষণ ঢেকে রেখে এটা যখন ভাজা ভাজা হবে তখন তুলে নিই। আমাদের আসলে এই রেসিপিটা অনেক অনেক খেতে টেস্টি। কারোর যদি মনে করেন যে কচুরলতি সচরাচর খান না, সেক্ষেত্রে হালকা একটু লেবুর রস দিতে পারেন অথবা তেঁতুলের হালকা অল্প একটু কাট দিতে পারেন। এর পরের রেসিপি হচ্ছে কলার মোচা। কলার মোচা আসলে আমরা অনেকেই খেতে চাই কিন্তু খেতে পারি না, কারণ একটু ঝক্কি ঝামেলা কিছুই নেই। কলার মোচাটা আসলে পরিষ্কার করতে হয়, উপরের যে খোসাগুলো আছে একটা একটা করে যখন এটাকে খুলে ফেলা হয়, ভেতরে ছোট ছোট কলার যে কোষগুলো সেগুলো বের হয়ে আসে এবং এটাকে একটা একটা করে ভেতরে শক্ত একটা সুতার মতো জিনিস থাকে, এই যে দেখা যাচ্ছে ফুলের মধ্যে, প্রত্যেকটা ফুলের মধ্যে একটা প্লাস্টিকের মতো লম্বা করে একটা জিনিস থাকে। এটাকে তুলে নিতে হবে এবং এটা একটা একটা করে তুলে নিতে হবে। আর ভেতরে যে একদম সাদা অংশটা থাকবে সেটা কুচি কুচি করে কেটে নর্মাল আদা, রসুন, ধনিয়া গুঁড়া দিয়ে আসলে আমি কচুরলতিতে যেভাবে মাছটা কষালাম সেভাবে মাছটা আগে কষিয়ে নিয়ে তারপর কলার মোচা দিয়ে সেম প্রসেসে রান্না করে জিরা দিয়ে এটা তুলে নিতে হবে। এটা একবার চেষ্টা করে দেখুন, এটা আসলে অত্যন্ত মজার। এরপরের রেসিপি হচ্ছে আরও সোজা। এটা হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালো করে মোটা মোটা করে কাটতে হবে। আর এই রান্নাটা আসলে পেঁয়াজের মধ্যে আর কাঁচামরিচের মধ্যে রান্না করতে হয়। তো আমরা আসলে পেঁয়াজ দিয়ে অনেক কিছুই খাই। এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ কিংবা ছোটো সাইজের হলেও হবে, এটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই রান্নাটা করতে হয়। এটা পোড়া পোড়া খেলে ভালো লাগে, আর মাঝারি চিংড়িটা হলে ভালো লাগে, তবে কুচো চিংড়ি হলেও কিন্তু খারাপ লাগে। পেঁয়াজটা আমি দেখাতে চেষ্টা করেছি, একটু মোটা করে কাটতে হবে। আর এই রান্নাটা যেহেতু পেঁয়াজ এবং কাঁচা মরিচের উপরে, কাঁচামরিচ আপনাকে একটু বেশি দিতে হবে কারণ এটা ঝাল রেসিপি।
তো কাঁচামরিচ আপনাকে 10 থেকে 12টা দিতে হবে, পেঁয়াজও দিতে হবে 10 থেকে 12টা, কারণ পেঁয়াজ এবং কাঁচামরিচের রান্না এটা। তো কাঁচামরিচটাকে এভাবে করে মধ্যে থেকে ফেলে দিতে পারেন, অথবা আপনার সুবিধা মতো আস্ত দিতে চাইলে সেক্ষেত্রে আরেকটু বেশি দিতে হবে। তো এটা ঝাল রেসিপি, সে কারণে কাঁচামরিচ একটু বেশি দিতে হবে। তারপর নর্মাল যে তেলে আছে ওগুলো পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে মেখে তারপর চিংড়ি মাছটা উপর দিয়ে বিছিয়ে তারপরে এটাকে চুলায় বসে দিলে তেলটা যখন উপরে তুলে উঠে আসবে তখন এটাকে তুলে নিতে হবে। আর আপনি যদি এখানে রসুন বাটা দিতে চান, হালকা রসুন বাটা দিতে পারবেন, এবং হলুদ মরিচ সব কিছু সরিষা তেলে রান্না করতে চাইলে এটা রান্না করতে পারেন, সেক্ষেত্রে আরেকটু টেস্টি হবে। দেখুন আমার রান্নাটা আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে। এটাকে পেঁয়াজ দিয়ে রান্না করতে হয় বলে আর কাঁচামরিচের অংশটা বেশি বলে এটাকে ঝাল পেঁয়াজু বলে। আমরা চিংড়ি পেঁয়াজু খেয়েছি, দো পেঁয়াজু, তো আমি এটাকে বলেছি ঝাল পেঁয়াজু। তারপরে ধনে পাতার বাটা দিয়ে আমি আদা নিয়েছি, রসুন নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং ভাজা জিরে নিয়েছি। আর স্পেশালি আমার দুই স্লাইস লেবু নিয়েছি আর ধনে পাতা বাটা। এই রান্নাটাও আসলে খুবই টেস্টি একটা রেসিপি, আপনারা যদি ট্রাই করেন। কখনো ধনে পাতা, এখন শীতের সিজন খুব অ্যাভেলেবেল। এটা রূপচাঁদা মাছে আমি করেছি, তো আপনারা চাইলে যে কোনো বড় মাছে করে নিতে পারেন। তো এটাকে একটু 10 মিনিট ম্যারিনেট করে রাখলে ধনে পাতার যে টেস্টটা আছে এটা ভিতরে যাবে। তো সেই মশলাগুলো থেকে অল্প একটু মশলা নিয়ে আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি 10 মিনিট। আর মাছটাকে অবশ্যই গায়ের মধ্যে চিড় দিতে হবে, কেননা এটা একটু মোটা জাতীয় মাছ। আপনি যদি আস্ত মাছ করতে চান তাহলে অবশ্যই এটা চিড় দিয়ে নিতে হবে, কেননা মশলাগুলো তাহলে ঢুকবে না, টেস্টও হবে না। হলুদ, মরিচ, লবণ, লেবুর রস এবং ধনিয়া পাতা বাটা এটা দিয়ে আমি আসলে খুব ভালো করে মেখে 10 মিনিট রেখে দিয়েছি বললাম। এটাকে ভালো করে ভেজে তারপর রান্না করতে হবে। কড়াইয়ে তেল দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে, কারণ এটা ভাজাটাই হচ্ছে এটা সেদ্ধ হয়ে যাবে। আমি যে মশলাটা কষানোটা সেটা আসলে মাছটাকে সেদ্ধ করবে না, শুধু মাছের ভিতরে হালকা একটু যাবে। এই কারণে আমি প্রত্যেকটা মশলা এটাকে ভাজার আগে ম্যারিনেট করেছি, কেননা যখন এটাকে গ্রেভিতে দেব এটার ভিতরে মশলাটা তেমনভাবে ঢুকবে না, সেক্ষেত্রে অনেক অনেক বেশি জরুরি এটাকে ম্যারিনেট করে রাখা যায়। তো আমরা এপিট ওপিট করে একটু ভালো করে এটাকে ভেজে নিব, একটু লালচে করে ভাজতে হবে। আর ওই তেলেই আমরা একটা বড় পেঁয়াজ, আপনি যদি ছোট বা মিডিয়াম পেঁয়াজ নেন তাহলে 4-5টা পেঁয়াজ দিতে হবে, কারণ এটাকে গ্রেভি করতে গেলে পেঁয়াজটা অত্যন্ত জরুরি। তো বাকি যে মশলাগুলো আছে আমাদের সেগুলো একে একে দিয়ে দেব, এবং ধনে পাতাটা আমরা নামানোর আগ মুহূর্তে দিব। অবশ্যই পানি দিয়ে এটাকে কষাতে হবে। যখন এটা কষানো হয়ে যাবে ওই মুহূর্তে ধনে পাতাটা দিয়ে হালকা আর একটু পানি দিয়ে লেবুর রস দিয়ে উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নিতে হবে, কেননা আগেই বলেছি এটার ভিতরে কিন্তু মশলার গ্রেভিটা আসবে না, মশলার গ্রেভিটা উপর দিয়ে থাকবে। সে কারণে আসলে ম্যারিনেট করাটা অনেক বেশি জরুরি। এটা আপনারা একবার খেয়ে দেখবেন, শীতের সিজন আর ধনে পাতা আছে, এটা টেস্টটা অত্যন্ত মজা। আপনারা একবার করে দেখুন, এবং সার্ভিংয়ে কি করতে হবে, ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে।
যেহেতু এটা ধনেপাতায় রূপচাঁদা, তাই ধনেপাতাটাকে প্রাধান্য দিয়েছি। যদি বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে ঝাল ব্যবহার করতে পারবেন, ওটা খেতে আরও টেস্টি হবে। আমার সর্বশেষ রেসিপি সেটা মুরগির মাংস। আপনারা অনেকেই রান্না করেন। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিতে হবে। আর সমস্ত মশলা এখানে আদা, রসুন, ধনিয়া গুঁড়া, জিরে বাটা, গরম মশলার ফাঁকি, মরিচ, হলুদ সব কিছু আছে, সব কিছু এবং পেঁয়াজ সহ এটাকে ভালো করে ম্যারিনেট করে 20 মিনিট ম্যারিনেট করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আর কোনো আপনাকে আর কষ্টই করতে হবে না, শুধু একটু পরপর নেড়ে দেবেন। তারপর এটা ধরেন যতক্ষণ না মুরগিটা রান্না হচ্ছে এটা নামিয়ে নেবেন। নামানোর আগে হালকা একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন, দেখবেন যে এটা খেতে অত্যন্ত মজা। আর এটা যেহেতু দেশি মুরগি, একটু বড় সাইজের মুরগি, তো এটা খেতে আসলে অত্যন্ত মজা। দেশি চিকেন একবার এইভাবে সহজ পদ্ধতিতে রান্না করে দেখবেন, এটা খেতে আসলে খুবই মজা। আশা করি রেসিপি 10টা আপনার ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে, যেহেতু কষ্ট করে কন্টেন্টগুলো তৈরি করা হয়, প্লিজ আমাকে সহযোগিতা করার জন্যে, আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্যে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবসময় সঙ্গেই থাকবেন।